الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল তারানা ইন্সপাইরেশন থেকে। আজকে আমরা যেখানে চলে এসেছি এটা হচ্ছে টপ 10 মার্ট। এখানে অনেক ধরনের নতুন নতুন ঈদ কালেকশন আছে। আর এইগুলো যে কালেকশনগুলো দেখছেন এগুলো সবই পাকিস্তানি কালেকশন। আর এইগুলোর যে দামের রেঞ্জ সেগুলো হচ্ছে 5,000 থেকে শুরু করে 15,000-এর মধ্যে। কিছু এই যে কটন কালেকশনও আছে, এগুলো হচ্ছে 6,500 মতো দাম ছিল। এই টপ 10 মার্টের ভিডিও আমি আগেও দিয়েছি, কিন্তু সেটা দেখিয়েছিলাম হোম ডেকোর আইটেমের। আর আজকে হচ্ছে এখানের যে ড্রেস কালেকশন সেগুলো দেখাচ্ছি। এইখানে সব ধরনের লেডিস কালেকশন, জেন্টস কালেকশন, কিডস কালেকশন, হোম ডেকোর আইটেম সব কিছুই পাওয়া যায়। এইটার যে লোকেশন সেটাও একটু আপনাদেরকে জানিয়ে দিই। এটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া অথবা খিলগাঁও চৌধুরীপাড়া, যেটাই বলেন। এটা টপ 10 মার্ট লিখে জাস্ট গুগলে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন এটার এক্স্যাক্ট লোকেশন। এখানে যে কিডস কালেকশন সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দেই। আজকে মূলত এখানে আসার কারণটা হচ্ছে রিসলিয়ার জন্য একটা ঈদের ড্রেস নিব, সেজন্য। তো এখানে তো অনেক ধরনের কালেকশন, আর আমরা প্রায়ই এখান থেকে কেনাকাটা করে থাকি। তো রিসলিয়ার জন্য এবার একটা নর্মাল ড্রেস খুঁজছিলাম, কিন্তু ওর আবার পছন্দ একটু প্রিন্সেস টাইপের ড্রেস। তো অবশেষে আমরা একটা ড্রেস এখান থেকে চয়েস করতে পেরেছি। আর এইদিকে যে কামিজ কালেকশনটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর ছিল। এটার প্রাইস রেঞ্জ ছিল 8,000 টাকার মতো। আর এইখানে যদি মেম্বারশিপ কার্ড থাকে তাহলে হচ্ছে 5% ডিসকাউন্টও নেওয়া যায়। এই ড্রেসগুলো সবই ইন্ডিয়ান অথবা পাকিস্তানি কালেকশন। দেশীয় কালেকশন এখানে খুব কম পরিমাণেই থাকে। টপ 10 মার্ট আরও আপনারা পেয়ে যাবেন যমুনা ফিউচার পার্ক অথবা এলিফ্যান্ট রোডে। আর যদি কেউ এইখানের হোম ডেকোর আইটেমের ভিডিও দেখতে চান সেটাও আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেটা লিংক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। পরে আমরা রিসলিয়ার জন্য এই ড্রেসটা পছন্দ করেছি, তো এই ড্রেসটাই ফাইনালি হচ্ছে আমরা নিয়েছি। পরদিন সকালবেলা বারান্দা বাগানে এসে দেখি খুব সুন্দর একটা জবা ফুল ফুটেছে। তো ঘুম থেকে ওঠার পরে এই যে গরম পানিতে লেবু দিয়ে এটা হচ্ছে আমি প্রতিদিন খাই আমার ওয়েট লস করার জন্য। আর জিনিসটা বেশ উপকারীও বটে, তো রেগুলার এটা মেনটেন করার চেষ্টা করি। ওটা হচ্ছে আমি একদম খালি পেটে খেয়ে নেই, তার 10-15 মিনিট অথবা আধা ঘন্টা পরে হচ্ছে আমি আমার নাস্তাটা করি। ওয়েট লস করার জন্য ইদানিং আমি আরও অনেক কিছুই করছি এবং আমি আমার অনেক ওয়েট লসও করেছি। চাইলে আপনাদের সাথে আমি সেই জার্নিটাও শেয়ার করতে পারি, অনেকেরই হয়তো সেটা উপকারে আসবে। তবে আপাতত হচ্ছে আমি আজকে সকালের নাস্তাটা বানাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। মাশরুম ফ্রোজেন করা ছিল, ওটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ওটা দিয়ে আজকে হচ্ছে পাস্তা রান্না করছি, সাথে একটা ডিমও দিব। আর এখন যে কফিটা দেখছেন এই কফিটা হচ্ছে একদম রোস্টেড কফি, মানে একদম ইনস্ট্যান্ট যে কফি সেটা না। এটা খেলে হচ্ছে ওয়েট লস হয়। এই কফিটা হচ্ছে নর্থ ইন্ড কোম্পানির একটা কফি। তো এই কফিটা জাস্ট আমি দেই, এর ভিতরে কোনো চিনি অথবা অন্য কোনো কিছুই অ্যাড করি না। শুধু পানির ভিতরে কফিটা দিয়ে আমি অনেকক্ষণ জ্বালিয়ে নিই, তারপরে হচ্ছে এই কফিটা খাই। আর একদম সুগার আমি কাট করে দিয়েছি আমার লাইফ থেকে, যার কারণে হচ্ছে আমার ওয়েট লস করতে আরও অনেক ইজি হয়েছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার পাস্তা রান্নাটা হয়ে গিয়েছে, আর এখানে হচ্ছে কফিটাও হয়ে গিয়েছে। তো এটা দিয়ে আজকের নাস্তা কমপ্লিট করব। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে ঈদের যে জামা কাপড়গুলো আছে সেগুলো একসাথে করে আর দেখানো হলো না।
একটা একটা করেই দেখাচ্ছি। এটা হচ্ছে টপ 10 থেকে আরেকটা ড্রেস নিয়েছিলাম রিসলিয়ার, যেটা ১৭০০ টাকার মতো দাম ছিল। তো ওই ড্রেসটা। আরেকটা হচ্ছে আমি এই যে সেলর থেকে একটা ব্যাগ নিয়েছিলাম। এই ব্যাগটার দাম ছিল ৩৫৫০ টাকা। ব্যাগটা কেনার কোনো উদ্দেশ্য ছিল না, কারণ গত ঈদেই আমি একটা সুন্দর দেখে ব্যাগ নিয়েছিলাম। তো যখন সেলরে গেলাম তখন এই ব্যাগটা দেখে খুব পছন্দ হলো, যার কারণে হচ্ছে এটা নিয়ে নেওয়া। আর আমার আর রিসলিয়ার পাপার বেশি পছন্দ হওয়ার চেয়েও রিসলিয়ার বেশি পছন্দ হয়েছে এটা। আজকে তো ঈদের দিন, তো আমার ভ্লগটা তো আগে থেকেই রেকর্ড করা ছিল। তো ঈদ উপলক্ষে যে প্রিপারেশনগুলো নিয়েছিলাম তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। এইখানে অনেকগুলো পলি ব্যাগ নেওয়া হয়েছিল, কয়েকটা হচ্ছে মাংস রাখার জন্য, আর কয়েকটা হচ্ছে ময়লা অথবা বজ্র পদার্থ মানে ফেলার জন্য। তো এটা হচ্ছে খুবই ম্যান্ডেটরি একটা কাজ। আবার বাড়িতে যাওয়ার আগে এই যে গাছগুলো, এগুলো হচ্ছে আমি এমন জায়গায় রেখেছি যাতে বৃষ্টি হলে অলরেডি গাছে পানি পায়, যেহেতু আমরা বাসায় কিছুদিন থাকবো না। পাশাপাশি আমার ঘরের যত ময়লা জামা কাপড় ছিল সেগুলো হচ্ছে আমি ক্লিন করতে দিয়ে দিয়েছিলাম। আর শার্ট ক্লিন করার ক্ষেত্রে আমি একটা টেকনিক সবসময়ই ফলো করি। যাদের ওয়াশিং মেশিন আছে তারা হচ্ছে এই টেকনিকটা ফলো করতে পারেন। এইখানে শার্টের কলারে আগে থেকে একটু হালকা পানি দিয়ে আমি এই যে লিকুইড যে ডিটারজেন্ট অথবা যে ডিটারজেন্ট পাউডার আছে সেগুলোও দেওয়া যায়, দিয়ে কলারটা একটু হালকা ঘষে নিই। তারপরে হচ্ছে এটা আমি ওয়াশিং মেশিনে দিই। আর এভাবে করে কিন্তু শার্ট ক্লিন আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে, আর এখনও আবার একটু দেখিয়ে দিলাম। শুধু যে শার্টের কলারের ক্ষেত্রে আমি এই টেকনিকটা ফলো করি বিষয়টা তেমন না, যে কোনো জেদি দাগ সেখানে হচ্ছে আমি এই টেকনিকটা ফলো করি। আর এভাবে করে কিন্তু জামা কাপড় অনেক সুন্দর করে ক্লিন করা যায় ওয়াশিং মেশিনে। ঈদ প্রিপারেশনের অংশ হিসেবে আমি হচ্ছে আমার কিচেনটাও খুব সুন্দর করে ক্লিন করে গিয়েছি, কারণ ফাঁকা বাসায় বিভিন্ন রকমের পোকামাকড় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যদি যাওয়ার আগে খুব সুন্দর করে ক্লিন করে রেখে যাওয়া যায় তাহলে কিন্তু আপনার ওই সম্ভাবনাটা আর কি অনেক কমে যায়। এই অংশটা আমি এরকম করে গুছিয়েছি, একটু আপনাদের সাথে তাই শেয়ার করছি। এখানে বিভিন্ন রকমের পাস্তা নুডলস আমি রেখেছি, আর একটাতে ওটস রেখেছি। তো মাঝে মাঝে আমি কিন্তু কিচেনের বিভিন্ন জিনিসপত্র এক এক জায়গা থেকে অন্য জায়গায় সাজিয়ে গুছিয়ে রাখি, সেটা হয়তো অনেকেই খেয়াল করে থাকবেন। এভাবে আমি যতবারই রিডেকোরেশন করি আমার কাছে ততবারই মনে হয় যেন আমার নতুন একটা ঘর। তো অনেকেই আমার মতো এই কাজটা করে থাকে, আর এই কাজটা করলে কিন্তু আসলেই ঘরটাকে একটু অন্যরকম মনে হয়, একঘেয়েমি কম লাগে আর কি। তো ওয়াশিং মেশিনের উপরেটা আমি হচ্ছে এরকম করে সাজিয়েছি, সেটাও একটু দেখিয়ে দিলাম। তো যাওয়ার আগে আরেকটা কাজ আমি করি, সেটা হচ্ছে রান্নাবান্না যা আছে সেগুলো হচ্ছে পরিমিত করার চেষ্টা করি। নতুন করে হচ্ছে আর কোনো বাজার করি না, ফ্রিজে যা আছে সেগুলো দিয়েই হচ্ছে কাজ চালিয়ে নিই। তো এখানে ফ্রিজে একটা মাছ ছিল, এটা হচ্ছে একটা অন্য মাছ, এটা আমার আগে খাওয়া হয়নি। তো মাছটা যখন বাসায় প্রথম আনলো তো রিসলিয়ার পাপাকে আমি জিজ্ঞেস করছি যে এটা কি তেলাপিয়া মাছ নাকি, কারণ তেলাপিয়া মাছ আমরা হচ্ছে কেউই খাই না বাসায়। তো মানে আমার বাবার বাড়ি অথবা শ্বশুর বাড়ি যেখানেই বলেন, মানে এটা কেন জানি খাওয়া হয় না। তো যার কারণে হচ্ছে ওটা আমি জিজ্ঞেস করছিলাম যে এই মাছটা কিনা। তো রিসলিয়ার পাপা আসার পরে বলল যে না, এটা হচ্ছে অন্য একটা মাছ। তবে যে নামটা বলেছিল সেই নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যার কারণে আপনাদের সাথে আর বলতে পারলাম না। তো ওই মাছটা শুধু রান্না করেছি। তারপরে ফ্রিজ খুঁজে দেখলাম যে ফ্রিজের ভিতরে কিছু পটল আছে, তো পটলগুলো বের করে নিব। আর মাছ রান্নার ক্ষেত্রে এইখানে হচ্ছে আমি এই রসুন দিতে ভুলে গিয়েছিলাম, রসুন বাটা জিরা বাটা। তো এই জন্য কড়াইটা একটু কাত করে নিয়ে তেলটা একটু কোনায় এনে তারপরে রসুন আর জিরা ওটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে হচ্ছে মাছের ভিতরে ঝোলের পানি দিয়ে দিলাম। কাঁচা মশলা যদি একটু ভালো করে ভাজা না হয় তেলে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এইখানে কিছু কাঁচা মরিচও ছিল, তো মরিচের বোটাগুলো আমি ছাড়িয়ে নিলাম। আর এভাবে মরিচ রাখলে বেশ ভালো থাকে, তো দেখা যাক যে ভালো থাকে কিনা ৬-৭ দিনে। এবার যে পটলগুলো ছিল ওইগুলো ছেলার সময় অনেকগুলো দেখলাম যে পেকে গিয়েছে, ভালো নেই। তো ওগুলো বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে আমি এখানে খোসা ছাড়িয়ে নিচ্ছি।
তো যখন এই ভিডিওটা দেখছেন তার একদিন পরে ছিল আমাদের বাড়িতে যাওয়ার বাস। তো এইবারের ঈদটাও শ্বশুরবাড়িতে করা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো এবারও আমাদের কুরবানি দেওয়া হচ্ছে। আর কুরবানিতে তো একটা গরু আমার শ্বশুর এবং আমার হাজব্যান্ড হচ্ছে দিবে। আমার হাজব্যান্ড হচ্ছে একটাই ছেলে আর আমার হাজব্যান্ডের বোনেরা আছে। তো আলহামদুলিল্লাহ গরুটা কেনা কমপ্লিট হয়ে গিয়েছে। বাড়িতে আমার শ্বশুর ওটা হচ্ছে কিনে রেখেছে। তো আমরা তো পরদিন যাব, তো যাওয়ার পরে হচ্ছে গরুটা দেখা যাবে। এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ রান্নাটা শেষ হয়ে গিয়েছে। জালটা আমি নিভিয়ে দিচ্ছি আর এখানে পটলকে সুন্দর করে ভাজি করে নিয়ে পেঁয়াজ আর মরিচ দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিব। তো এটাই ছিল রাতের আয়োজন। সকালবেলা বাস, তো সকাল 8টার দিকে আমরা বের হয়ে যাব। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। রিসলিয়ার এখন যে জামাটা দেখছেন এটা হচ্ছে ওর জন্মদিনে কিনে দেওয়া হয়েছিল 6-7 মাস আগে। আর এখন হচ্ছে এই উপরেরটা কিনে দেওয়া হয়েছে 4550 টাকা এটার দাম নিয়েছিল। তো এটা হচ্ছে এই যে প্রথমে যে দেখালাম টপ 10 থেকে নেওয়া হয়েছে সেই ড্রেসটাই। সন্ধ্যাবেলায় হুটহাট করে চিন্তা ভাবনা করলাম যে একটা পিৎজা বানিয়ে ফেলি। তো এখানে আমি চিকেন রান্না করে নিয়েছি। চিকেনের যে ব্রেস্ট পিস ওটা হচ্ছে ছোট ছোট করে কেটে এটাকে রান্না করেছি। তারপর নিয়ে নিয়েছি মাশরুম। পেঁয়াজকে এরকম রিং আকৃতির কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বড় সাইজের ছিল। তারপরে এইখানে যে ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রোজেন করা ছিল, ফ্রিজ থেকে আমি জাস্ট বের করে নিয়েছি। আর এইখানে হচ্ছে চিজ গ্রেট করা। এখানে ময়দা চিনি আর ইস্ট দিয়ে একটা খামি বানিয়েছিলাম আমি, সেটাকে হচ্ছে এখন বের করে নিলাম। তো এই খামিটা প্রথমে দিব আর তারপরে হচ্ছে এই সসটা দিব। এই সসটার ক্ষেত্রে আমি টমেটো পিউরি দিয়েছি, টমেটো সস দিয়েছি আর হচ্ছে আমি ওর ভিতরে দিয়েছি রসুন। তো ওইগুলো দিয়ে আমি একটা সস বানিয়ে এই যে পিৎজাটা রেডি করে নিলাম। ওভেন আগে থেকেই প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট। তারপরে 220 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে হচ্ছে আমি বেক করে নিব 30 মিনিটের জন্য। আর 30 মিনিট পরে এটার হচ্ছে এরকম দেখতে হয়েছে। তো রাতে আর কোনো কিছু রেকর্ড করা হয়নি। পরদিন সকালবেলা এই যে লিফটের ভেতরে আমরা ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা এই যে বাস কাউন্টারে পৌঁছেও গিয়েছি। আমাদের যে বাসটা এটা হচ্ছে ইউরোকোসের স্লিপিং যে বাস সেগুলা। তো বাড়ি যাওয়ার ক্ষেত্রে এরকম স্লিপার বাসে যদি যাওয়া যায় তাহলে হচ্ছে বেশ সুবিধাই হয়। এই বাসগুলোতে বালিশ কাঁথা কোলবালিশ সব কিছুই থাকে, অর্থাৎ ঘরে যেমন বিছানা বানানো থাকে এই বাসগুলোতেও সেরকম একদম সব কিছু থাকে। তো আমরা জার্নির ক্ষেত্রে একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে বাসা থেকে যে কোনো একটা বেডশিট অথবা কাপড় নিয়ে যাই। তো ওইখানে যাতে আমরা এটা উপরে বিছিয়ে তারপরে হচ্ছে রেস্ট করতে পারি আর যাতায়াত করতে পারি। এইবার বাড়িতে পৌঁছাতে আরও কয়েক ঘন্টা বেশি সময় লেগেছিল, কারণ হচ্ছে রাস্তায় শুনেছি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো অবশেষে বাড়িতে পৌঁছে গিয়েছি। বাড়িতে তো টুকটাক কিছু রেনোভেশনের কাজ চলছে, আপনাদেরকে একটা ভ্লগে আমি জানিয়েছিলাম। ঘর থেকে এরকম সোজা রাস্তার পরেই হচ্ছে একদম পুকুর পাড়। তো দোতলার এইখানটায় এমন একটা ব্যবস্থা করা হয়েছে যে এইখানে বসে যেন পরবর্তীতে একটু আড্ডা দেওয়া যায় অথবা চা খাওয়া যায়। প্রতিবার যখন বাড়িতে আসি ঈদের সময় দেখি যে খুব বৃষ্টি হয়। এবার দেখলাম যে ঈদের দিনে তেমন কোনো বৃষ্টি নেই আর এটা হচ্ছে ঈদের চাঁদ। তো ওই দিন সন্ধ্যায় ঈদের চাঁদ দেখে হচ্ছে হাতে মেহেদি লাগাচ্ছিলাম, রিসলিয়ার হাতে লাগিয়ে দিয়েছি আর আমার হাতেও মেহেদি লাগিয়েছি একদম মানে শেষ মুহূর্তে। তখন হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে ওর নামের প্রথম অক্ষর আমার হাতে লিখে দিচ্ছে। পরদিন হচ্ছে ঈদ, তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এখন যে অংশটুকু দেখছেন এটা হচ্ছে আজকের সকালবেলা। কুরবানির জন্য সব কিছু প্রস্তুত করছে, সেজন্য হচ্ছে সবাই এনে সব কিছু রাখছে পুকুর পাড়ে। মাংস কাটাকাটি শেষে এখানে হচ্ছে রান্নার জন্য বসিয়ে দেওয়া হয়েছে আর এই মাংসটা হচ্ছে হাতে মাখিয়ে রান্না করা হচ্ছে।
তো ঈদের দিন হচ্ছে একদম বেশি করে মাংস রান্না করা হয়। এখানে 10 কেজি মতো মাংস বসিয়ে দেয়া হয়েছে। ঈদের দিনে আমাদের শ্বশুরবাড়িতে হচ্ছে সবসময় রুটি আর হচ্ছে মাংস রান্না করা হয়। সাথে পোলাও, সেমাই এসব তো থাকেই। তো মেইন যে খাবারটা সেটা হচ্ছে রুটি এবং হচ্ছে মাংস। তো এদিকে মাংস রান্না প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। তো আমার হাসব্যান্ড হচ্ছে এখানে নাড়াচাড়া করছিল। তো একসাথে অনেক মাংস রান্না করলে সেটা কিন্তু খেতে বেশি মজা হয়। আর এই যে আমাদের বাইরের যে চুলা, ওই চুলাতে হচ্ছে এটা রান্না বসানো হয়েছিল। আজকের ভ্লগটা আমি সাজিয়েছি ঈদের আগের প্রস্তুতি থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত। বেঁচে থাকলে মানুষের জীবনে ঈদ আসে, তো প্রিয়জন থাকুক আর না থাকুক ঈদ কিন্তু সবারই পালন করা লাগে। সবার ঈদ যেন খুব সুন্দরভাবে খুব আনন্দময় কাটে সেই কামনা করছি। পাশাপাশি সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।